গল্প বাঁধনহারা প্রেম পর্ব 10 লেখিকা শান্তমণি মায়াবতী। নীলা কান্নার জন্য কথা বলতে পারছে না। শুভ্র কান্নার শব্দ পেয়ে বিচলিত হয়ে বলে, কি হয়েছে রুহি, কাঁদছিস কেন? নীলা কাঁদতে কাঁদতে বলে উঠে, ভাইয়া আমি রুহি না নীলা। শুভ্র উত্তেজিত হয়ে বলে উঠে, কি হয়েছে নীলা? রোদ রুহি কোথায়? ঠিক আছে তো রোদ রুহি। নীলা কাঁদতে কাঁদতে বলে উঠে, ভাইয়া কোনো কিছু ঠিক নেই, রোদকে খুঁজে পাচ্ছি না। সবাই বলছে রোদ নাকি পাহাড়ের খাদ থেকে পড়ে গেছে। রুহি সেন্সলেস হয়ে পড়ে আছে। ভাইয়া আপনি কিছু কথাগুলো শেষ করার আগেই ফোন কেটে যাওয়া শব্দ আসে। শুভ্রের হাত পা থর থর করে কাঁপছে, মাথা ঘুরে পড়ে জিতে নিবে, তখনই পাশে থাকে চেয়ারে হাত রেখে নিজেকে ব্যালেন্স করে। বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। বারবার একটা কথায় কানে বাজছে, রোদ খাদ থেকে পড়ে গেছে। শুভ্রর সাথে সাথে রুহি নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ বলছে। শুভ্রের ভয়টা যেন আর 4 গুণ বাড়িয়ে দেয়। কপাল বেয়ে ঘাম ঝরছে। শুভ্র চেহারা রক্তিম, চোখ দুটো অসম্ভব লাল, কি করবে বুঝে উঠতে পারছে না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিজের হুঁশে আসতেই পাশে টেবিলে রাখা ফোন হাতে নিয়ে ফোন দেয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিনকে। রবিন সাথে সাথে ফোন তুলে। শুভ্র রবিন কিছু না বলতে দিতেই বলে উঠে, শুভ্র, আধা ঘন্টা মধ্যে বাংলাদেশে ফিরার টিকিট কাট। রবিন, যত দ্রুত 1 সেকেন্ড দেরি হলে তুই জানে বাঁচবি না। কথা শেষ করেই সাথে সাথে ফোন কেটে দেয় শুভ্র। রবিন হতভম্ব, এত তাড়াতাড়ি কি করে টিকিট কাটবে? আর তারা যে অফিসের কাজের জন্য এনেছিল তা তো শেষ হয়নি। রবিনের শুভ্রের বলন কথা মনে পড়তেই ভয় শরীর থেকে ঘাম ঝরছে। তাড়াতাড়ি ফ্লাইট টিকিট করতে যায়। আজ যদি ফ্লাইট টিকিট কাটতে না পারে তো তার জীবন শেষ। এইদিকে শুভ্র রোমানকে কল দিয়ে যাচ্ছে। রোমান কল তুলছে না। 3 বারের বার কল তুলে রোমান। শুভ্র বিচলিত হয়ে বলে উঠে, শুভ্র, রোমান যত তাড়াতাড়ি সম্ভব রাঙামাটি যা, রুহি রোদ কেউ ঠিক নেই। দরকার হলে হেলিকপ্টার নিয়ে আধা ঘন্টা মধ্যে পৌঁছা যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ। রোমান, কি হয়েছে শুভ্র? রুহি রোদ ঠিক আছে। শুভ্র, কেউ ঠিক নেই, তুই যত তাড়াতাড়ি সম্ভব যা, আর যত লোক লাগে সব পাঠা রাঙামাটি, প্লিজ, রোদের যেন কিছু না হয়। রোমান তাড়াতাড়ি বের হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। ভয় তারও হাত পা কাঁপছে। রুহির নাম্বারে কল দিচ্ছে কিন্তু বারবার বন্ধ বলছে। ভয়টা যেন আর বেড়ে যায়। রোমান কলেজ ট্যুরে স্যারদের ফোন দেয়, তারা কেউ কল ধরছে না। রোমান নিলয়ে বেরিয়ে যায় রাঙামাটি উদ্দেশ্য। এইদিকে হেনা বেগম ভীষণ চিন্তিত, রোদ রুহি কাউকে কল দিয়ে পাচ্ছে না। সন্ধ্যা কাছাকাছি হন্যে হয়ে খুঁজছে সবাই। রোমান নিলয়, এখন তারা রাঙামাটি আছে। সারাদিন ধরে খুঁজেও রোদের কোনো খোঁজ পায়নি। যেখানে রক্ত লেগে আছে আর তারপরেই বিশাল গভীর খাদ। পাথরে লেগে থাকা রক্ত, সাথে কিছু দূরে রোদের জুতা। তা দেখে পুলিশ আর্মিরা শনাক্ত করেছে রোদ এই গভীর খাদ থেকে নিচে পড়ে গেছে। আর এত গভীর খাদ থেকে নিচে পড়লে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না। আর নিচে ভয়ানক জঙ্গল। রুহি নীলাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। চারপাশে হাজার হাজার লোকের সারগাম, পাগলের মতো সবাই খুঁজে যাচ্ছে এখনো। শুভ্র এখনো বাংলাদেশে আসেনি। রোমান নিলয়ের ভয় ঘাম ছুটে যাচ্ছে। সবকিছু প্রমাণ এটাই বলছে, রোদ পাহাড়ি গভীর খাদে পড়ে গেছে। আর গভীর খাদে নিচে জঙ্গলে ঘেরা, আর সেখানে যদি পড়ে বেঁচেও থাকে তো বনের জন্তু জানোয়ার খেয়ে ফেলবে। আর এত গভীর খাদ থেকে পড়লে কারো বেঁচে থাকা সম্ভব না। হেনা বেগম পড়ে নিউজে সবটা জানে। সে পাগলের মতো ছুটে আসছে রাঙামাটি। প্রতিটা টিভি চ্যানেল দেখানো হচ্ছে কলেজ ট্যুরে গিয়ে 1 জন শিক্ষার্থী নিহত হয়েছে। এখনও তার কোনো লাশের হদিস পায়নি। তবে পুলিশ আর্মিরা বলছে যে খাদ থেকে পড়ছে সেখান থেকে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না। রাত 8টা,
পাহাড়ি এলাকায় চারদিকে মানুষের আনাগোনা। হেনা বেগম রুহি নীলা এক জায়গা বসে আছে। হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ, রোমান নিলয় এখনো খুঁজে যাচ্ছে। পুলিশ আর্মির সাথে পাহাড়ি লোকজন, শুভ্রের রাখা সব লোক পুরো জঙ্গল তন্নতন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও কোনো হদিস পাচ্ছে না। কলেজ স্যার ম্যাম শিক্ষার্থীরা সবাই অবাক, একটা মেয়েকে খুঁজতে এত এত মানুষ, সবকিছুই যেন অবিশ্বাস। হঠাৎ সবার নজর যায়, আকাশের উপরে শব্দ হচ্ছে, আকাশে হেলিকপ্টার ঘুরছে, হয়তো এখানেই নামবে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সেই দিকে। হেলিকপ্টার নিচে নামতেই হন্তদন্ত হয়ে নেমে আসে শুভ্র চৌধুরীকে সবাই এখানে দেখে অবাক। শুভ্র ঢাকা এয়ারপোর্টে নেমেই হেলিকপ্টার করে রাঙামাটিতে আসে। শুভ্র দৌড়ে আসে রুহি নীলার কাছে, ভয়ে হাত পা এখনো কাঁপছে, চারপাশে মানুষের আনাগোনা। শুভ্র রুহি নীলার কাছে এসে জিজ্ঞেস করে, শুভ্র, রুহি রোদ কোথায়? রুহি শুভ্রকে দেখে ডুকরে কেঁদে ওঠে। ফুপাতে ফুপাতে হাত দিয়ে ইশারা করে, পাহাড়ের নিচে গভীর খাদে। শুভ্র রুহি দেখানো পাহাড়ের গভীর খাদে নজর যায়। শুভ্র মাটিতে বসে পড়ে, হাত পা আরও বেশি কাঁপতে থাকে। জোরে জোরে শ্বাস ফেলে রোমান নিলয় ছুটে আসে শুভ্রের কাছে এসে শুভ্রকে মাটি থেকে তুলে পাশ থেকে একজন পুলিশ অফিসার বলে ওঠে, স্যার, আমরা জঙ্গলের প্রতিটা জায়গা তন্নতন্ন করে খুঁজেছি, কোনো খোঁজ পাইনি। আর আমরা যে প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে উনি খাদে পড়ে গেছে। আর এত গভীর খাদ থেকে পড়ে মনে হচ্ছে না যে বেঁচে আছে। উনি হয়তো মারা, আর কিছু বলতে পারে না। সাথে সাথে গর্জে উঠে গলা চেপে ধরে শুভ্র পুলিশ অফিসারের। পুলিশ অফিসার ভয়ে থরথর করে কাঁপছে। শুভ্র রাগে গর্জে উঠে বলে ওঠে, সকাল হওয়ার আগে আমি আমার বউকে আমার চোখের সামনে দেখতে চাই। কি করে আনবি, কিভাবে আনবি জানি না, কিন্তু সকাল হওয়ার আগে দেখতে পাই যেন। তা না হলে এখান থেকে একটাও জীবিত ফিরে যেতে পারবি না। রোহান নিলয় শুভ্রকে একরকম জোর করেই ছাড়াই। শুভ্র রবিন বলে চিৎকার করে বলে ওঠে। রবিন সাথে সাথে শুভ্রের কাছে যায়। শুভ্র রবিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্র, আর্মি ফোর্স আরও বাড়িয়ে দে, আরও লোক খবর দে, পাহাড়ের খাদে লোক পাঠা, জঙ্গলের প্রতিটা কোণা তন্নতন্ন করে খোঁজ, যেন কোথাও কোনো কিছু বাদ না থাকে। যে করেই হোক সকাল হওয়ার আগে আমি আমার রোদকে সামনে দেখতে চাই। রবিন, স্যার, এত রাতে পাহাড়ি গভীর খাদে যাওয়াটা বিপজ্জনক। শুভ্র, আমি তোকে যা বলেছি তাড়াতাড়ি কর। রবিন সাথে সাথে হ্যাঁ বলে দৌড়ে যায়। পাথরে রক্ত লেগে আছে, আশেপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শুভ্র মনটা অস্থির হয়ে আছে। রাত 12 ছুঁই ছুঁই, চারদিক কেমন জিম মেরে আছে। শুভ্র মাটিতে বসে আছে, গায়ে থাকা শার্টে ময়লা লেগে আছে। পরিপাটি ছেলেটাও আজ যেন এক নিমিষেই সবকিছু এলোমেলো লাগছে। শুভ্রকে দেখে কেউ চিনতে পারছে না। এই কি সেই শুভ্র চৌধুরী? আর্মি ফোর্স কিছুক্ষণ আগেই এসেছে, তারা পুরো জঙ্গলে আশেপাশে সব জায়গা দেখেছে, এখন শুধু বাকি পাহাড়ের নিচে গভীর খাদে ঘন জঙ্গল দেখা। তারা সবাই শনাক্ত করেছে যে রোদ আর বেঁচে নেই, আর এই গভীর খাদ থেকে নিচে পড়েছে। সব প্রমাণ সেই সব বলছে। আর এই খাদ থেকে পড়লে বেঁচে থাকা কথাও না। গভীর রাত হওয়াতে কেউ আর পাহাড়ি গভীর খাদে যায়নি। যেখানে দিনের বেলা খুব বিপদ, সেখানে এত রাতে কেউ নিজের জীবনের রিকশা নিয়ে যাবে না। সবাই সকাল হওয়ার অপেক্ষা করছে। তবে সবার এটাই ধারণা যে রোদ এই গভীর খাদে পড়ে গেছে। শুভ্র পাগলের মতো করছে। হেনা বেগম শুভ্রের এমন অবস্থা দেখে খুবই ভয় আছেন। একদিকে রোদের নিখোঁজ, আবার একদিকে শুভ্রের এমন পাগলামি। আরাফ চৌধুরীকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সে এখন দেশের বাহিরে, বাংলাদেশে আসতে আসতে সকাল হয়ে যাবে। আর এখন কোনো ফ্লাইট টিকিট পাচ্ছেন না যে আসবে। রোমান নিলয়ের সাথে আরও অনেক লোকজন এখনও তন্নতন্ন করে খুঁজছে। শুভ্র একের পর এক পাগলামি করেই যাচ্ছে। রুহি নীলা নিজেদের দোষ দিচ্ছে, তারাই রোদের খেয়াল রাখতে পারেনি।
শুভ্র পাগলের মতো বলছে সে ওই গভীর খাদে যাবে। হেনা বেগম মুখে কাপড় চেপে কাঁদছে। রোমান নিলয় শুভ্রের কাছে এসে দাঁড়ায়। সবার চোখে পানি। শুভ্রের এমন বিধ্বস্ত অবস্থা দেখে রোমান আস্তে করে বলল, রোমান, শুভ্র জঙ্গলের প্রতিটা জায়গা তন্নতন্ন খুঁজেছি, রোদের ছিটেফোঁটা নেই। তবে সবকিছু এটাই প্রমাণ দিচ্ছে রোদ গভীর খাদে পড়েছে, আর সেখান থেকে কোনো বেয়ে আর কিছু বলতে পারে না রোমান। শুভ্র গর্জে উঠে বলল, শুভ্র, স্টপ রোমান, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না। উইখানে থামো। রোমান সাথে সাথে চুপ হয়ে যায়। তারও ভীষণ কষ্ট হচ্ছে প্রাণপ্রিয় বন্ধুকে এমন অবস্থায় দেখে। আল্লাহর কাছে বারবার দোয়া করছে রোদকে যেন সুস্থভাবে পায়। হেনা বেগম শুভ্রের কাছে এসে শুভ্রকে শান্ত করতে হেনা বেগম কাছে আসতেই শুভ্র হেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে মাটিতে। আজ প্রায় অনেক বছর পর শুভ্রকে কাঁদতে দেখছে হেনা বেগম। শুভ্র একজন শক্ত মনের মানুষ, নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শেষ কাঁদতে দেখেছিল, আর আজকে দেখছে এমন কান্না করতে। হেনা বেগম শুভ্রকে কি বলে সান্ত্বনা দিবে তার ভাষা জানা নেই তার। অঝরে তার চোখের পানি পড়ছে গাল বেয়ে। শুভ্র হেনা বেগমের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, শুভ্র, আমি ব্যর্থ হয়েছি দাদি, আমি ব্যর্থ হয়েছি। আমি আমার ছোট্ট ফুলের খেয়াল রাখতে পারিনি দাদি, পারিনি আমি। রোমান নিলয় নীলা রুহি সবার চোখে পানি। হেনা বেগম দাঁড়িয়ে আছে। আচ্ছা সে কি বলে সান্ত্বনা দিবে, তারও তো বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। শুভ্র হেনা বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শুভ্র, আমার বুকটা খালি খালি লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার রোদকে এনে দাও দাদি, রোদকে আমার চাই, দম বন্ধ হয়ে আসছে আমার প্লিজ। হেনা বেগম শুভ্রের সামনে বসে শুভ্রকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে উঠে। গভীর রাতে কান্নার শব্দ যেন চারপাশে জিম মেরে আছে। হেনা বেগম শুভ্রকে সান্ত্বনা দিয়ে বলে, হেনা বেগম, দাদু ভাই, কিচ্ছু হবে না, রোদের শান্ত হও, আল্লাহ সব ঠিক করে দিবে। মাথা ঠান্ডা করে কাজ করো। এত কিছু বলেও হেনা বেগম শুভ্রকে শান্ত করতে পারছে না। বাচ্চাদের মতো করে কেঁদে যাচ্ছে। তার এখন এক কথা, তার রোদকে এখন চাই তার। হেনা বেগম মনে মনে ভীষণ ভয় আছেন। আল্লাহ না করুক রোদের যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তো এই শুভ্রকে সে কি করে সামলাবে, কি করবে। আল্লাহর কাছে বারবার দোয়া করছেন রোদের যেন কিছু না হয়। রাত রাত একটাটা, চারদিকে নিস্তব্ধতা, আকাশেও কোনো চাঁদ নেই আজ। চারদিকে কেমন যেন গম্ভীর হয়ে আছে। গাছপালা সবকিছু নীরব, কেমন যেন গা জিম জিম করা পরিবেশ। শুভ্র মাটিতে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। কারো চোখে ঘুম নেই। হেনা বেগম রুহি নীলাকে নিলয় পাশে একটা হোলেট বুক করে সেখানে রেখে আসছে। সকাল হলে তারা আবার আসবে। হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ, অনেকটা অসুস্থ হয়ে গেছে। রুহি কয়েকবার জ্ঞান হারিয়েছে, নীলার একই অবস্থা, সেন্সলেস হয়নি, তবে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। সারাদিন কেউ কিছু খায়নি। নিলয় সবাই খাওয়া দাওয়া করিয়ে হোটেল দিয়ে এসে আবার শুভ্রের কাছে যায়। এখনও পুলিশ শুভ্রের লোকজন আশেপাশে খুঁজে যাচ্ছে। শুভ্রের কথা হচ্ছে যে করেই হোক তার বউকে তার চাই, মানে চাই, যতক্ষণ না পাবে ততক্ষণ খুঁজে যাবে। সবার খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়। শুভ্র এমন কিছু দেখেনি যেটা অন্য কিছু ইঙ্গিত করবে বা সন্দেহ হবে। শুধু রক্ত আর পায়ের জুতো ছাড়া। শুভ্র সেই একভাবে বসেই সারারাত কাটিয়ে দেয়। সকাল সকাল ৮টা, চারদিক সূর্যের কিরণে আলোকিত। শুভ্র সেই একই জায়গা বসে আছে। পাহাড়ি নিচে ভোরে আলো ফুটতেই দল বেঁধে লোক যায় খুঁজতে। কিছুক্ষণ পর খবর আসে, নিচে একটা লাশ পেয়েছে, ক্ষতবিক্ষত অবস্থায়, মনে হচ্ছে জঙ্গলের জন্তু জানোয়ার খুবলে খুবলে খেয়েছে। ভালোভাবে দেখা যাচ্ছে না। রোমান এই খবর পেয়ে হাত থেকে ফোন মাটিতে পড়ে যায়। এক নজর তাকায় বসে থাকা শুভ্রের দিকে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তার মানে কি ওইটা রোদের লাশ? শেষমেশ তারা হেরেই গেল।
আগামী পর্বের অংশ। শুভ্র, দাদি প্লিজ ওকে তুমি উঠতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে দাদি প্লিজ উঠতে বলো, আমি সত্যি সত্যি প্রমিজ করছি আর কখনো মারব না, কষ্ট দিব না, প্লিজ দাদি উঠতে বলো রোদকে। এইভাবে চলে যেতে পারে না রোদ, আমি মরে যাব দাদি, প্লিজ তুমি বললে শুনবে রোদ। আমার উপর রেগে আছে তো তাই উঠছে না, তুমি বললে ঠিকই উঠবে, কথা বলবে আমার সাথে। হেনা বেগম শুভ্রের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে উঠে। হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে, হেনা বেগম, উঠবে না, রোদ মরে গেছে, চলে গেছে আমাদের কাছ থেকে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে চিৎকার করে বলে, শুভ্র, না, আমার ছোট্ট ফুলের কিচ্ছু হতে পারে না, আমি ডাকলে ঠিকই উঠে যাবে। শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিস্তেজ দেহটা দিকে তাকায়, পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমু খেয়ে অঝরে কেঁদে উঠে বলে, শুভ্র, এই রোদ প্লিজ উঠো না, আর একটা বার ফিরে আয় আমার কাছে, আমি সত্যি বলছি আর তোকে কষ্ট দিব না। আমি তোকে যতগুলো থাপ্পড় মেরেছি তুই আমাকে তার থেকে বেশি থাপ্পড় মারিস, আমি কিচ্ছু বলবো না, একটা বার ফিরে আয়, কথা বল। শুভ্র একটু থেমে আবার বলে, শুভ্র, ওরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস আর নাকি কথা বলবি না, এটা তো মিথ্যা, আমি জানি তুই কথা বলবি, আমার ছোট্ট ফুল তুই, আমার ছোট্ট পরি, প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যাস না জান। রোমান কোনো কিছুই ভাবতে পারে না, সত্যি যদি রোদের লাশ হয় তাহলে কি হবে, শুভ্রকে কি করে সামলাবে। রোমানের হাত পা ঠান্ডা হয়ে আসছে, বারবার দোয়া করছেন আল্লাহ যেন খাদে থাকা লাশটা রোদের না হয়। এইদিকে হেনা বেগম চলে এসেছে হোটেল থেকে, সাথে নিলয়, রুহি। নীলা হোটেল আছে, রুহির গায়ে প্রচণ্ড জ্বর, নিলয় ওষুধ কিনে দিয়ে নীলাকে রেখে আসছে রুহির কাছে। অতিরিক্ত ভয়, এত ভয় শক নিতে পারেনি, যার জন্য হয়তো এমন জ্বর এসছে। নীলা রুহির পাশে বেডের উপর বসা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আল্লাহ কাছে বারবার বলছে রোদের যেন কিছু না হয়, রোদকে যেন সুস্থ অবস্থায় পাওয়া যায়। এইদিকে হেনা বেগম শুভ্রের কাছে এসে দাঁড়ায়, 2 দিনে কি হাল হয়েছে তার নাতির, আল্লাহ যেন তাড়াতাড়ি পেয়ে যায়। শুভ্রকে কিছু বলতে গিয়েও বললে না, এখন কিছু বললে আবার পাগলামি শুরু করেছে। নিলয় যায় রোমানের কাছে, রোমানকে উদ্দেশ্য করে বলে, নিলয় ভাইয়া রোদের কোনো খোঁজ পেয়ে। নিলয়ের দিকে তাকায় রোমান কাপা কাপা কণ্ঠে বলে, রোমান, খাদের নিচে একটা মেয়ে লাশ পেয়েছে নিলয়, খুব বিধ্বস্ত অবস্থা, চেহারা বোঝা যাচ্ছে না, পুরো ফেজ থেতলে গেছে। নিলয় চোখে পানি, নিলয় একবার শুভ্রের দিকে তাকায়। আচ্ছা, সত্যি যদি রোদের লাশ ওইটা হয় তাহলে তার শুভ্র ভাইয়ের কি হবে? আল্লাহর কাছে বারবার বলছে আল্লাহ রোদের লাশ যেন না হয়। রোমান হেনা বেগমের কাছে গিয়ে সবটা বলে হেনা বেগম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। রোমান নিলয় সাথে সাথে ধরে ফেলে, পাশে তাঁবু টানানো, সেখানেই নিয়ে যান হেনা বেগমকে। খাদ থেকে লাশ নিয়ে উপরে এসেছে, রোমান শুভ্রের কাছে যায়। শুভ্র সেই একই অবস্থায় বসে আছে, চারদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। রোমান শুভ্রের কাছে গিয়ে আস্তে করে কয়েকবার ডাকে, শুভ্রের কোনো হেলদোল নেই। রোমান শুভ্রের কাঁধে হাত রেখে বলে, রোমান, এই শুভ্র। শুভ্র আস্তে করে পিছন ফিরে তাকায়, রোমানকে দেখে বলে, শুভ্র, আমার রোদ কোথায়? রোমান কাপা কাপা কণ্ঠে বলে, রোমান, খাদের নিচ থেকে একটা লাশ পেয়েছে, খুব বাজে অবস্থা, দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে আগে রেফ করা হয়েছে, তারপর খাদ থেকে কেউ ফেলে দিয়েছে। চেহারা থেতলে গেছে, সবাই বলছে ও টা নাকি রোদ। শুভ্র সাথে সাথে উঠে দাঁড়ায়, দৌড়ে যায়। লাশ যেই দিকে রাখা, সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা, পাশে আর্মি পুলিশ দাঁড়ানো। শুভ্র গিয়ে লাশের পাশে বসে পড়ে কোনো কথাই মুখ দিয়ে বলতে পারছে না, মনে হচ্ছে কেউ শক্ত করে গলা চেপে ধরে আছে, নিঃশ্বাস আটকে আছে। হেনা বেগমের কিছুক্ষণ হলো সেন্স ফিরে, নিলয় কোনোভাবেই হেনা বেগমকে ধরে রাখতে পারছে না। বাহিরে কি বলছে, কিসের লাশ, কার লাশ পেয়েছে?
হেনা বেগম নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তাঁবু থেকে বাহিরে বেরিয়ে আসে একরকম দৌড়ে। শুভ্র পাথরের মূর্তি মতো বসে আছে। চোখ দিয়ে পানির স্রোত বইছে, আশেপাশে কারো দিকে কোনো খেয়াল নেই। হেনা বেগম সামনে তাকাতেই দেখে সাদা কাপড় নিয়ে ঢেকে রাখা একটা লাশ। হেনা বেগম কাছে গিয়ে মুখের কাপড় সরাতে নেয়। এমন সময় একজন মহিলা পুলিশ অফিসার তাকে সাথে সাথে বাধা দেয়। হেনা বেগমকে থামিয়ে বলে ওঠে, প্লিজ ম্যাম, মুখের কাপড়টা তুলবে না। চেহারা দেখে ভয় পেতে পারেন। খুবই ভয়ানকভাবে মুখ থেতলে আছে। হেনা বেগম চিৎকার করে বসে পড়েন। শুভ্র পুলিশের কথা শুনে সাথে সাথে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শুভ্র, কি হয়েছে আমার? রোদের ও কি কথা বলবে না? মহিলা পুলিশ অফিসার আস্তে করে বলে ওঠে, স্যার, উনি আর বেঁচে নেই। তবে ওনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তাকে আগে খুব বাজেভাবে ধর্ষণ করেছে, তারপর মুখ থেতলে দিয়েছে, পরে গভীর খাদে ফেলে দিছে। তবে আমাদের মনে হচ্ছে এইটা মিস রোদের লাশ। সবকিছু প্রমাণ তাই বলছে, বাকিটা ফরেনসিক রিপোর্ট আসলে একেবারে শিওর হব। শুভ্রের কথাগুলো বিশ্বাস হচ্ছে না। কোথায় আছে না, অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। শুভ্রের অবস্থা এখন তাই। হেনা বেগম পাশে মাটিতে বসে আছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে মনে একটা কথায় ভাবছে, শেষমেশ তার মেয়ের মতোই ভাগ্য নিয়ে জন্ম নিলে এই হতভাগী সুখের মুখটা দেখতে পারল না। শুভ্র হেনা বেগমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শুভ্র, দাদি প্লিজ ওকে তুমি উঠতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে দাদি, প্লিজ উঠতে বলো। আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনো মারব না, কষ্ট দিব না। প্লিজ দাদি, উঠতে বলো রোদকে। এইভাবে চলে যেতে পারে না রোদ, আমি মরে যাব দাদি, একেবারে মরে যাব। প্লিজ তুমি বললে শুনবে রোদ। আমার উপর রেগে আছে তো তাই উঠছে না। তুমি বললে ঠিকই উঠবে, কথা বলবে আমার সাথে। হেনা বেগম শুভ্রের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে উঠে। হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে, হেনা বেগম, উঠবে না, রোদ মরে গেছে, চলে গেছে আমাদের কাছ থেকে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে চিৎকার করে বলে, শুভ্র, না, আমার ছোট্ট ফুলের কিচ্ছু হতে পারে না, আমি ডাকলে ঠিকই উঠে যাবে। শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিস্তেজ দেহটা দিকে তাকায়, পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমু খেয়ে অঝরে কেঁদে উঠে বলে, শুভ্র, এই রোদ, প্লিজ উঠো না। আর একটা বার ফিরে আয় আমার কাছে, আমি সত্যি বলছি, আর তোকে কষ্ট দিব না। আমি তোকে যতগুলো থাপ্পড় মেরেছি তুই আমাকে তার থেকে বেশি থাপ্পড় মারিস। আমি কিচ্ছু বলবো না, একটা বার ফিরে আয়, কথা বল। শুভ্র একটু থেমে আবার বলে, শুভ্র, ওরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস আর নাকি কথা বলবি না। এটা তো মিথ্যা, আমি জানি তুই কথা বলবি। আমার ছোট্ট ফুল তুই, আমার ছোট্ট পরি। প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যাস না, জান। শুভ্রের এমন কান্না আর পাগলামো দেখে আশেপাশে সবার চোখে পানি। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামো করতে পারে। রুহি নীলা খবর শুনে এসে পড়েছে হোটেল থেকে। রুহির অবস্থা খুব খারাপ, ঠিকমতো হাঁটতে পারছে না। রোমান অসুস্থ শরীর নিয়ে আসতে বারণ করেছিল একবার, কিন্তু রুহি কান্না দেখে গাড়ি পাঠিয়ে দেয় সাথে সাথে। রুহিকে নীলা এক হাত ধরে নিয়ে আসছে কিছু দূর আসতে শুনতে পাই শুভ্রের চিৎকার আর কান্নার শব্দ। নীলাকে ছেড়ে একরকম দৌড়ে এসে দাঁড়ায়। শুভ্র রোদের হাত ধরে কি সব বলে যাচ্ছে। রুহি কাঁদতে কাঁদতে বসে পড়ে। রোমান এসে রুহিকে ধরে। রুহির পুরো শরীর নিস্তেজ হয়ে পড়ছে। একদিকে শরীরে প্রচণ্ড জ্বর। রুহি সবকিছুর জন্য নিজেকে দায়ী করছে। বারবার একটা কথায় বলে, আমার জন্য সব হয়েছে, আমি খেয়াল রাখতে পারিনি। এইদিকে শুভ্র রোদের হাত ধরে কেঁদেই যাচ্ছে। শুভ্র রোদের হাত ছেড়ে দুই বাহু দুই দিক থেকে ধরে বলে ওঠে, শুভ্র, এই রোদ, রোদ উঠো, জান, প্লিজ প্লিজ কাম ব্যাক মাই লাইফ প্লিজ। শুভ্র এমন করাতে লাশের শরীর থেকে সাদা কাপড়টা সরে যায়। সবাই মুখের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। নীলা পাশে দাঁড়িয়েছিল। এমন ভয়ঙ্করভাবে মুখ থেতলে যাওয়া দেখে প্রথমে ভয় পেলেও পরে চিৎকার করে বলে ওঠে,
নীলা, এটা আমাদের রোদ না। নীলা একটা চিৎকারে সবাই কিছু মুহূর্তে মধ্যে থেমে যায়। শুভ্রের হাত থেমে যায়। রুহি রোমানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নীলার দিকে তাকায় পড়ে তাকায় সামনে থাকা লাশের দিকে ভয়ে চিৎকার করে উঠে। নীলা কাপা কাপা কণ্ঠে বলে উঠে, নীলা, এটা আমাদের রোদ না, এটা রোদ হতেই পারে না। রোদের গায়ে কালো গাউন আর কালো হিজাব ছিল। এটা অন্য কেউ মনে হবে। আর এই মেয়ের চুলগুলো ছোট ছোট, এটা কোনোভাবেই রোদ হতে পারে না। সবাই খেয়াল করে দেখল সত্যি তো তাই। শুভ্রের চোখে মুখে আশার আলো দেখা গেল। হাত ছেড়ে দেয় সাথে সাথে, বিড়বিড় করে বলে, শুভ্র, এটা আমার রোদ না, আমার রোদ তাহলে বেঁচে আছে। হেনা বেগম বিচলিত হয়ে বলে উঠে। হেনা বেগম, রোদের ডান হাতে একটা জন্ম দাগ আছে, সেইটা দেখলে বোঝা যাবে সব। শুভ্র দ্রুতে ডান হাত উল্টে পাল্টে চেক করে, কিন্তু কোথাও কোনো জন্ম দাগ নেই। শুভ্র জোরে শ্বাস ফেলে, আল্লাহ তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। তার রোদ বেঁচে আছে। হেনা বেগম রুহি নীলা সবার চোখে মুখে খুশির ঝলক। কিন্তু এই মেয়েটা রোদ না হলে রোদ কোথায়? রোদ কি ঠিক আছে? পুলিশ অফিসার লাশ নিয়ে চলে যায়। এখন এই লাশ কার তার তদন্ত করে বের করতে হবে। শুভ্র মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হেনা বেগম বারবার শুকরিয়া আদায় করছেন আল্লাহ কাছে যে তার নাতনি নয়, এই মেয়েটি তবে এখনও চিন্তা মুক্ত হয়নি। যতক্ষণ তার রোদ সুস্থ অবস্থায় না পাচ্ছে ততক্ষণে চিন্তা মুক্ত হতে পারবে না। শুভ্র বসা থেকে উঠে নিলয়কে উদ্দেশ্য করে বলে, শুভ্র, দাদি রুহি নীলাকে নিয়ে পাশে ফার্ম হাউস আছে সেখানে যা। সেফ জায়গা রাখো। বাড়ির সিকিউরিটি গার্ড বাড়িয়ে দে। রুহি ডাক্তার দেখা যা। হেনা বেগম বিচলিত হয়ে কিছু বলতে যাবে। শুভ্র হেনা বেগমকে থামিয়ে দিয়ে বলে উঠে, শুভ্র, দাদি এই জায়গা তোমাদের কারো জন্য সেফ নয়। প্লিজ তোমরা এখান থেকে সেফ জায়গা যাও। আমি কথা দিচ্ছি আজকে রাতের মধ্যে রোদকে নিয়ে ফিরব আমি। হেনা বেগম শুভ্রের কথায় ভরসা পায়। নীলা রুহি হেনা বেগম চলে যায় নিলয়ের সাথে। শুভ্র গলা ছেড়ে রবিনকে ডাকে। রবিন এসে মাথা নিচু করে দাঁড়ায়। শুভ্র বলে, শুভ্র, আশেপাশে যতগুলো হসপিটাল ক্লিনিক আছে সবগুলাতে লোক পাঠা, সব হসপিটাল তন্নতন্ন করে খুঁজ। পাশে যত জঙ্গল পাহাড়ি এলাকা আছে, যতগুলো বাড়ি আছে পাহাড়ি এলাকার প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ কর। রবিন, জি স্যার। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আকাশ পাতাল এক করে হলেও তোমাকে আমার চাই মানে চাই। শুভ্র এইটুকু ভালো করে বুঝে গেছে তার বউ তার প্রাণ ভোমরা, আর যাই হোক বউকে সে আর নিজের কাছ থেকে দূরে রাখবে না। এই 2 দিনে এতটুকু বুঝে গেছে সে। এখন তার যে করেই হোক বউকে খুঁজে বের করতে হবে। শুভ্র লোক নিয়ে আশেপাশে জঙ্গল তন্নতন্ন করে খুঁজে, রাঙামাটি প্রতিটা হসপিটাল ক্লিনিক সব জায়গা খোঁজ নেওয়া হয়ে গেছে। কিন্তু রোদের কোনো খবর পায়নি। শুভ্র খুঁজতে খুঁজতে রাত প্রায় সকাল 9টা কাছাকাছি ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের শিকড়ে বসে, আশেপাশে বডিগার্ডগুলো দাঁড়ানো। রাত দুপুর 12টা ঘরে চারদিকে নিস্তব্ধতা, আশেপাশে গাঢ় অন্ধকার, অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না। রোদ আড়মোড়া ভেঙে উঠতে নিবে, কিন্তু নিজেকে শক্ত কিছুর বাঁধনে আটকা পায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে তার হাত শক্ত করে বাঁধা আছে। অজানা ভয় রোদ কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই মাথায় প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠে। মাথা ব্যথার কথা মনে পড়তেই সেদিন রাতের ঘটে যাওয়া কথা মনে পড়ে। আশেপাশে চোখ ভুলায় কিন্তু সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রোদ জোরে চিৎকার করে রুহি নীলা ওদের ডাকতে থাকে, কিন্তু কারো সারা শব্দ পাচ্ছে না। কাঁধে নিজের ব্যাগটা এখনো আছে। রোদ আশেপাশে কারো সারা শব্দ না পেয়ে ভয়ে হু হু করে কেঁদে দেয়। মুখ থেকে নিকাবটা আগলা হয়ে গেছে। হিজাবটা খুলে যাবে এমন উপক্রম। রোদ জোরে জোরে চেঁচিয়ে বলে, রোদ, প্লিজ আমাকে বাঁচান, কেউ আছেন? রুহি নীলা তোরা কোথায়? প্লিজ আমাকে বাঁচা। রোদের এমন চিৎকার শুনে
পাশে থাকা দরজা শব্দ করে খুলে যায়। হাতে আগুনের মশাল নিয়ে একজন লোক ঘরে ভিতরে ঢুকে আবছা আলোতে রোদের সামনে দিকে কিছু মেয়ের দিকে চোখ পড়ে মাটিতে হাত পা বেঁধে রেখেছে। রোদ মেয়েগুলোকে দেখে ভয় আরো সিটিয়ে যায়। আবছা আলোয় পাশে থাকা লোকটাকে দেখে রোদ আরো ভয় পেয়ে যায়। দেখে মনে হচ্ছে পাহাড়ি জঙ্গলি। রোদ কাঁদতে কাঁদতে বলে, রোদ, আমাকে যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব। পাশে থাকা লোকটি বিরক্ত হয়ে বলে, হেই ফুরি চুপ, একদম চুপ, চেঁচালে মেরে ফেলব। রোদ আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। কোনোভাবেই পাশে থাকা লোকটি রোদকে থামাতে পারে না। রোদের এমন চিৎকার আরো কয়েকজন লোক আসে হাতে আগুনের মশাল নিয়ে। তার মধ্যে এই লোকদের মধ্যে একজন বড় লিডার দুলতে দুলতে আসে, এসে খুব বাজে ভাষায় বলে, কি হইছে রে, এই রকম কোন ছেড়ি চিৎকার করছে? পাশ থেকে একজন লোক বলে উঠে, সর্দার, 2 দিন আগে যে মেয়েটাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, সেই মেয়েটা জ্ঞান ফিরছে, এখন চিৎকার করছে, থামাতে পারছি না। পাশে থাকা সর্দার রোদের সামনে এসে ডুলতে ডুলতে বলে উঠে, এই ছেড়ি চুপ থাক, তা না হলে ওই যে পাশে যে মেয়েগুলো দেখছিস তাদের মতো অবস্থা হবে। রোদ আরো জোরে চিৎকার করে বলে, রোদ, ছেড়ে দিন আমায়, আমাকে যেতে দিন। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্ততে শব্দ করে সামনে তাকায়। রোদের মুখ থেকে নিকাব সরে গেছে। রোদের দিকে লোকটা লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ এমন দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে যায়। নিজের মুখ ডাকার চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় মুখ ডাকতে সফল হয় না। সামনে থাকা লোকগুলো এতক্ষণ ভালো করে খেয়াল করেনি রোদকে, কিন্তু এখন মশালে মৃদ আলোতে রোদের হলুদ ফর্সা মুখটা জল জল করছে। সবাই লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বিচ্ছিরিভাবে হাসে রোদের দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে বলে, খাসা মা, তো দেখছি আমার জীবনে এমন সুন্দর ছেড়ি দেখিনি। লোকটা রোদের দিকে এগিয়ে রোদের গালে হাত দিতে যাবে, এমন সময় রোদ একটা কাণ্ড করে বসে। থু থু মারে সামনে থাকা লোকটা দিকে। রোদ রেগে গিয়ে বলে, রোদ, ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। সামনে থাকা লোকটা রেগে গিয়ে এক হাত দিয়ে মুখে থু থু মুছে রোদের হিজাবের উপর দিয়ে চুল চেপে ধরে, রাগে দাঁতে দাঁত চেপে বলে, শালি, তোর তেজ অনেক তাই না? আজকে দেখব তোর তেজ কতখানি। লোকটা চেঁচিয়ে বলে উঠে, আজকে সবাই মিলে এই শালির তেজ কত দেখব। আমার গায়ে থু থু মারা, তোকে আজ শেষ করে ফেলব। সারা রাত তুই এখানে সব পুরুষের মনোরঞ্জন করবি, সকাল হলে অন্য মেয়েদের সাথে তোকে বিদেশ চালান করে দিব, তারপর দেখব তেজ কই থাকে। লোকটা কথাগুলো বলেই রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠে, শালিকে আমার পাঠা, তারপর একে একে সবাই শালির তেজ শেষ করব। কথাগুলো বলেই লোকটা চলে যায়। পাশে থাকা সাঙ্গ পাঙ্গ সবাই খুব বিচ্ছিরিভাবে হাসতে থাকে, লালসা দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। রোদের এবার যেন ভয়টা আর দ্বিগুণ বেড়ে যায়। ইজ্জত হারানো ভয় হু হু করে কেঁদে দেয়। আজকে কি তাহলে তার গায়ে কলঙ্কের দাগ লাগবে? পাশে থাকা একটা লোকটা রোদের হাত ধরে দাঁড় করাতে নেয়। রোদ সাথে সাথে ছিটকে দূরে সরে যায়। লোকটি রেগে রোদের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রোদ গালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠে। লোকটি রোদের হাত ধরে টানতে টানতে কুড়ে ঘর থেকে বের করে একটা ঘরের সামনে নিয়ে যায়। চারপাশটা অন্ধকার, নিস্তব্ধতা, একরকম ভুতুড়ে পরিবেশ। রোদ নিজেকে ছাড়ানো চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় আর একজন পুরুষের শক্তির কাছে সে একটা মেয়ে কিছুই
না। কাঁধে থাকা বেগটি পড়ে যায়, পথ মধ্যেই রোদের কান্না আর চিৎকার জন্য কেউ খেয়াল করে না। রোদকে একটা রুমের ভিতর ঢুকিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দেয়। রোদ ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে আর বাহিরে লোকগুলো পৈশাচিক হাসি দিচ্ছে, মনে হচ্ছে এমন কাজ তাদের নিত্য দিনে। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে দরজার সামনে। ঘরটা ভিতরে একটা ছোট চকি, আর পাশে কি সব বোতল রাখা, কেমন যেন বাজে গন্ধ ভেসে আসছে, মুখ ভরে ভমি পাচ্ছে রোদের। একটা লোক বলে ওঠে, এই সর্দার এসে গেছে, দরজার সামনে থেকে সর। সর্দারকে দেখে সবার মুখে হাসি। লোকটা হাতে একটা মদের বোতলে চুমুক দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ায়। পেছনে ফিরে সবার উদ্দেশ্য তাকিয়ে বলে, তোরা এখান থেকে যা এখন, এই ছেড়ি তেজ তো আমি আজ রাতেই শেষ করব। আমার কাজ শেষ হলে তোদের ডাকব, এখন যা। সবাই সর্দারের কথায় সায় জানিয়ে হাসতে হাসতে চলে যায়। আজ এই ঘর থেকে একটা মেয়ে চিৎকার শুনবে আর শান্তিতে মস্তি করবে। দরজা খোলার শব্দ পেয়ে রোদ খাটের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়ায়। লোকটা রুমের ভিতরে ঢুকে দরজা আটকে রোদের দিকে লালসা দৃষ্টিতে তাকায়, পৈশাচিত হাসি দেয়। তারপর বলে, এই নোংরা হাত দিয়ে অনেক মেয়ে সতীত্ব হরণ করেছি, কিন্তু তোর মতো আগুন সুন্দরী দেখিনি কখনো। আজকে তোর সব তেজ আমি একে একে শেষ করব। রোদ ভয় আরো সিটিয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, রোদ, ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না প্লিজ, আমাকে যেতে দিন। প্লিজ আমাকে যেতে দিন। রোদের কান্না দেখে লোকটা আরো শব্দ করে হেসে উঠে, হাসতে হাসতে বলে, মাগি তুই আমার মুখে থু থু দিছস। আজকে তোর সব তেজ আমি শেষ করব। সারা রাত এখানে যতগুলো পুরুষ আছে সবগুলো তোর সাথে মস্তি করবে। লোকটা কথাগুলো বলেই মদ বোতলে চুমুক দিয়ে ডলতে ডলতে এগিয়ে আসে। রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান মাবুদ। আল্লাহ এই নোংরা পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না। আমার সতীত্ব রক্ষা করুন। লোকটা হাসতে হাসতে রোদের দিকে এগোতে এগোতে বলে, আল্লাহ আজ তোকে বাঁচাতে পারবে না। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে চিৎকার করে বলে উঠে, আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না মাবুদ। আমাকে মৃত্যু দিন। হে আল্লাহ মাটি ফাঁক করুন, আমি মাটির নিচে ঢুকে যাই, তারপর এত বড় পাপ কাজ হতে দিয়েন না। আমার ইজ্জত হেফাজত করুন আল্লাহ। রোদের প্রতিটা চিৎকার যেন পুরো আকাম জমিন কেঁপে উঠছে। এইদিকে শুভ্র শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের বা পাশে চিন চিন করে ব্যথা উঠছে। পাগলের মতো এখনো খুঁজে যাচ্ছে রোদকে। শুভ্র হঠাৎ মাটিতে বসে পড়ে। রোমান সাথে সাথে শুভ্রের কাছে যায় তুলতে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে বলে, শুভ্র, আমার রোদ ঠিক নেই রোমান, আমার বুকের বাম পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বলে উঠে, হে আল্লাহ আপনি আমার রোদকে সেভ করুন। আমার রোদের কোনো ক্ষতি কইরেন না। হঠাৎ শুভ্র কারো চিৎকার শব্দ পায়। সাথে সাথে উঠে দাঁড়ায়। রানিং।